ঘুমাতে যাওয়ার আগে তমাল ভাবল যে রিয়ার সাথে একবার কথা বলা উচিত। কাল রাত থেকে একবারও কথা বলেনি। মেয়েটা এতবার ফোন করেছে, কিন্তু ফোন ধরে তমাল কি বলবে তাই বুঝতে পারছে না। তারপরেও কিছুটা দ্বিধা নিয়ে রিয়াকে কল করলো। রিয়া কল রিসিভ করেই যা বলল তা শোনার জন্য তমাল মোটেও প্রস্তুত ছিল না। বাহ তমাল, বিয়ে করে বউ নিয়ে খুব মজা করছো তাই না? আমাকে একবার জানানোর প্রয়োজনও মনে করলে না? অবশ্য আমাকে জানালে তো আর তোমার মনের আশা কখনো পূর্ণ হতো না। রিয়া, তুমি এসব কি বলছো? আমি বিয়ে করেছি এ কথা তুমি জানলে কি করে? কেন, আমাকে জানাতে চেয়েছিলে না নাকি? দুজনের জীবন নষ্ট করার ধান্দায় ছিলে মনে হয়। বাট তোমার সেই আশাটা আর কোনো দিনও পূর্ণ হবে না, আমি সবটা জেনে গেছি। তুমি এতটা নীচ প্রকৃতির ছেলে তা আমার জানা ছিল না। আর তোমার চাচাতো বোনটা তোমার মতোই ফার্স্ট, যেমন যেমন তেমন তেমন। তোমাদের জুটিটা বাংলাদেশের বেস্ট জুটি হওয়া দরকার ছিল। দুশ্চরিত্র ছেলের জন্য একটা দুশ্চরিত্রা মেয়েই পারফেক্ট। তমাল এবার প্রচুর রেগে যায়, রিয়াকে একটা ধমক দিয়ে বলে, দেখো রিয়া, আমি তোমাকে ঠকাতে চাইনি। আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি সাফিকার চরিত্র নিয়ে কেন কথা বলছো? তুমি এসব জানলে কি করে? রাশেদ বলেছে। কাল তো নিজের চোখে সব দেখেছে আর নিজের কানে সব শুনেছে। তোমাদের দুইজনেরই কাহিনী। ওই রকম মেয়েদের জন্যই পুরো নারী জাতির বদনাম হয়ে যায়। অবশ্য মেয়েটাই বা কী করবে তোমাকে দেখে? আর কিছু বলার আগেই তমাল রেগে গিয়ে রিয়াকে থামিয়ে দিয়ে বলে, আর একবার সাফিকার চরিত্র নিয়ে কথা বললে আমি ভুলে যাব যে আমি তোমাকে ভালোবাসি। আমার ভাবতেও অবাক লাগছে যে তুমি আমাকে ভুল বুঝলে। আমি ভেবেছিলাম যে আর কেউ বিশ্বাস করুক বা না করুক, অন্তত তুমি আমাকে বিশ্বাস করবে। তুমি তো জানো আমি কেমন ছেলে। কিন্তু তুমিও অন্য সবার মতোই কেন? তুমি কি ভেবেছিলে তুমি একটা মেয়ের সাথে নোংরামি করবে, তারপর কাহিনী করে তাকে বিয়ে করবে, আর আমি তোমাকে সাদরে গ্রহণ করে নেব? এমনটাই ভেবেছিলে তাই তো? কিন্তু তোমার সেই আশায় গুড়ে বালি। আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার কথা স্বপ্নেও ভাববে না। তোমার মতো ছেলের সাথে কথা বলাও পাপ। কথাগুলো বলে খট করে কলটা কেটে দেয় রিয়া। রাশেদ জানে যে তমাল কেমন ছেলে। তারপরে ও ও রিয়াকে এসব কথা কি করে বলতে পারলো? কালকে রাশেদকে বলাই ভুল হয়েছিল। কিন্তু রাশেদ বলল আর রিয়া সেটাই বিশ্বাস করে নিল। এই চিনেছে রিয়া ওকে। ও ভেবেছিল যাকে এত ভালোবাসে সে অন্তত ওকে বুঝবে। কিন্তু রিয়া ওকে ভুল বুঝলো। এতদিন ও কাকে ভালোবেসেছে, ওর ভালোবাসাটা কি মিথ্যে ছিল? অন্তত আসল ঘটনাটা কি সেটা শুনে তারপর জাজ করতো তমালকে। কিন্তু ও রাশেদের মুখে শোনা কথাটাকে বেশি গুরুত্ব দিল। রাগটাকে কন্ট্রোল করতে না পেরে হাতের ফোনটাই ছুঁড়ে ফেলে দিল। তা ছাদের উপরে পড়তেই ভেঙে ব্যাটারি আর কভারগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো চারিদিকে। তারপর ভাঙা ফোনটাকে ওখানে ফেলে রেগে ছাদ থেকে নিজের রুমের দিকে পা বাড়ালো। রাত হলেই সব কথা যেন বেশি করে মনে পড়তে থাকে। এখন যেমন সাফিক আর ওর বাড়ির কথা মনে পড়ছে খুব। সানিয়ার সাথে করা খুনসুটি, ওর মা বাবার সাথে মজা করা, গ্রামের মুক্ত পরিবেশে ঘুরে বেড়ানো, সব স্মৃতিরা যেন ভিড় করেছে। এসব ভাবতেই চোখের কোণা থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঘুম যেন আসতেই চাইছে না। তারপর একা রুমে আরও খারাপ লাগছে। তরির ওখানে গিয়েছিল, তাড়িয়ে দিয়ে বলল এখন থেকে রাতে ওর রুমে নট অ্যালাউ। অথচ তমালও অনেকক্ষণ হলো কোথায় যেন গেল বের হয়ে। মনে হলো খুব জরুরি কাজ আছে। তমাল রুমে এসে দেখল যে সাফিকা ঘুমিয়ে পড়েছে। রিয়ার সাথে কথা বলে ভীষণ রেগে আছে তমাল। রুমে এসে সাফিকাকে দেখে ওর রাগটা দ্বিগুণ হয়ে গেল। যেই মেয়েটার জন্য ওর জীবনে এত সমস্যা সে আরামে ওর বিছানায় ঘুমোচ্ছে। এটা যেন ওর সহ্য হচ্ছে না। তমাল রুমে এসেছে বুঝতে পেরে সাফিকা চোখ খুলে বলল, কোথায় ছিলে এতক্ষণ? কথাটা বলতে না বলতেই তমাল যেন তেলে বেগুনে জ্বলে উঠল। কেন, তোমাকে সেই কৈফিয়ত দিতে হবে নাকি? আমার জীবনটা তছনছ করে দিয়ে নিশ্চিন্ত ঘুমাচ্ছ, আবার আমার কাছেই কৈফিয়ত চাইছো? তোমাকে মানা করছি না আমার পার্সোনাল লাইফে একদম ইন্টারফেয়ার করবে না? একটা কথা একবার বললে কানে যায় না? তোমার মুখটা দেখলেই আমার রাগে গা জ্বালা করে। নিজের ওই মুখটা আমার থেকে লুকিয়ে রাখার চেষ্টা করবে। আমি যতক্ষণ রুমে থাকি ততক্ষণ আমার আশেপাশে থাকবে না বেশি। তোমাকে দেখলেই আমার সব কিছু এলোমেলো হয়ে যায়। কথাগুলো বলেই তমাল ব্যালকানিতে চলে গেল। সাফিকা বোবার মতো ওর দিকে তাকিয়ে আছে। ও তো শুধু জানতে চেয়েছিল যে এতক্ষণ কোথায় ছিল। এটা জানতে চাওয়াটাও কি খুব বড় অপরাধ? সাফিকার নিজেরও প্রচুর রাগ। এখানে আসার পর থেকে সব সময় রাগের আগুনটাকে ছাই চাপা দিয়ে রেখেছিল, কিন্তু এখন আর যেন তা চাপা থাকতে চাইছে না।
তারপরেও সাফিকা অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে চোখ বন্ধ করে শুয়ে পড়ল। একটু পরেই তমাল এসে ওর পাশে শুয়ে পড়ল। সাফিকা আর তমাল একটা কথাও বলছে না। তমাল সাফিকাকে বকা দেওয়ার পর নিজেই আবার অনুতপ্ত হয়। রিয়ার রাগগুলো সব সাফিকার উপরে চাপিয়ে দিয়ে যেন ওর রাগটা অনেকটা কমে গেছে। তাই সাফিকার সাথে কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য বলল, তোমাকে আমি আবারও বলছি, আমার রাগ হয় এমন কোনো কাজ করবে না। আমি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারি না। তারপরেও এইটুকু বলেই থেমে যায় তমাল, কারণ এখন সাফিকা এমন কিছুই করেনি যার কারণে ও সাফিকাকে এত কথা শোনালো। তমালের এই স্বাভাবিক আচরণে সাফিকার রাগটা কমার বদলে আরও বেড়ে গেল। ও তমালের দিকে ঘুরে বলতে লাগলো, আমাকে আপনার কি মনে হয় বলুন তো? একটা পুতুল? আমাকে করুণা করে বিয়ে করেছেন, থাকতে দিচ্ছেন, তাই বলে কি আমি আপনার কেনা গোলাম হয়ে গেছি? যখন ইচ্ছে হবে ভালো ব্যবহার করবেন, যখন ইচ্ছে হবে খারাপ ব্যবহার করবেন। আমি কি মানুষ না নাকি? দুঃখ কষ্ট আমারও আছে। আপনি বারবার আপনার জীবন তছনছ করার কথা বলছেন। আচ্ছা, আমি আপনার কি তছনছ করেছি বলতে পারবেন? আমি আপনার পরিবার থেকে আপনাকে আলাদা করে দিয়েছি নাকি আপনার... এটুকু বলতেই তমাল নিজের রাগকে কন্ট্রোল করে বলল, তুমি এখনও বুঝতে পারছো না তুমি কি তছনছ করেছো, নাকি না বোঝার নাটক করছো? আমি রিয়াকে ভালোবাসতাম, শুনেছো এবার? আমি শুধু রিয়াকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু শুধুমাত্র তোমার জন্য রিয়াও আমাকে ভুল বুঝলো। অন্য সবাই আমাকে ভুল বুঝেছে, এতে আমি যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে হাজার গুণ বেশি কষ্ট পেয়েছি আমি রিয়ার ব্যবহারে। ও আমাকে ভুল বুঝেছে, বুঝতে পারছো তুমি ব্যাপারটা? সাফিকা তমালের মুখে রিয়ার নাম শুনে যেন আকাশ থেকে পড়ল। ওর বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তমাল ওকে পছন্দ করে না সেটাও মেনে নিয়েছিল, কিন্তু অন্য একটা মেয়ের জন্য ও সাফিকাকে এতগুলো কথা শোনাচ্ছে, এটাও কিছুতেই মেনে নিতে পারছে না। ওর মন চাইছে এক্ষুনি ছুটে গ্রামে চলে যেতে, যা হওয়ার হবে। ওখানে রিমন তো বাইরে গেলে শুধু বিরক্ত করে, কিন্তু এখানে ঘরের মধ্যেই ও যে মানসিক চাপের শিকার হচ্ছে। না পারছে কাউকে বলতে, আর না পারছে এসব সহ্য করতে। রুমের বাইরে ওর চাচির কালো মুখ সহ্য করে আবার রুমের ভেতরে তমালের তিক্ততা ও আর নিতে পারছে না। আমাকে মাফ করবেন যে আমি না জেনে শুনে আপনার ভালোবাসার মাঝে ফাটল ধরিয়েছি। আমি না থাকলেই যদি আপনার সব সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আমি আর সেটা বাড়াতে চাই না। আপনি কালকে যদি একবার আমাকে এই কথাটা জানাতেন যে আপনি কাউকে ভালোবাসেন, তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করার জন্য রাজি হতাম না। আর বড় আব্বুর কথা রাখতে না হলে তো আমি... এটুকু বলেই থেমে যায় সাফিকা। ওর দু চোখ ভর্তি তমালের জন্য ঘৃণা জমে ওঠে। একটা মানুষকে এতটা বহুরূপী কেন হতে হবে? আজকে ওর বাবা মায়ের সাথে গ্রামে যেতে দিতে পারলেই তো হতো, তাহলে এত কথা শুনতে হতো না সাফিকাকে। এর মধ্যেই তুমি আবার বাবাকে কেন টেনে আনছো? সাফিকা এখন কি করে বলবে যে তমালের বাবাই সাফিকাকেও জোর করেছিল তমালকে বিয়ে করার জন্য? কারণ সাফিকার পেছনে সবাই যেভাবে লেগে আছে তাতে উনি ভয় পেয়েছিল যে এখানেও যখন এত বাজেভাবে ওর বিয়েটা ভাঙলো, তার মানে যেখানেই যাক কেউ একজন আছে যে ওর ক্ষতি চায়। আর এই কারণে সাফিকাকে গ্রামে পাঠিয়ে সাহস পায়নি। হয়তো ওখানে ওর জন্য নতুন কোনো বিপদ অপেক্ষা করছে। কি হলো, এখন কিছু বলছো না কেন? হ্যাঁ, বড় আব্বুর কথাতেই আমি আপনাকে বিয়ে করেছি, কারণ তিনি আমাকে কোনো বিপদের মুখে ঠেলে দিতে চাচ্ছিলেন না। বাহ, আমার বাবাকে তো ভালোই হাত করে নিয়েছো। তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে নিজের ছেলেটাকে জাহান্নামের দিকে ঠেলে দিলেন। আরে ভাই, কোনো ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দিলেই তো... এটুকু বলেই তমাল থেমে গেল। পরেরটুকু কেন বললেন না? কে বিয়ে করতো আমাকে? আর সে বিয়েটা ভাঙা তো আরও সহজ হতো, কারণ এখন তো আমি একটা কলঙ্কিত মেয়ে। যার এত বড় একটা কলঙ্ক, তাকে কে বিয়ে করবে? আপনি সুখে আছেন আমাকে বিয়ে করে? আপনি তো জানেন আমি কেমন মেয়ে। তমাল আর কিছুই বলতে পারে না। সাফিকা বলতে থাকে, আমি কালকেই গ্রামে চলে যাব, ঘরবন্দি হয়ে থাকব। তবুও এসব আমি আর সহ্য করতে পারছি না। একদিনেই আমি হাঁপিয়ে উঠেছি। এর পরের দিনগুলো কিভাবে কাটাবো এখানে? যে আমাকে ভরসা দিয়ে রেখে দিল সেই যদি এমন করে, তাহলে... সরি, রিয়ার সাথে কথা বলে মন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। কারোর সাথে রাগলে সেই রাগটা এখন থেকে আমার উপরে ঝাড়বেন বলে ঠিক করে ফেলেছেন মনে হচ্ছে। সরি বললাম তো। সরি দিয়ে সব কিছুর সমাধান হয় না মিস্টার তমাল। আর আপনি ভালোবাসার কথা বলছেন? যে ভালোবাসায় একে অপরের প্রতি বিশ্বাসটাই নেই, তাকে আপনি ভালোবাসা বলছেন? যাকে ভালোবাসেন সেই যদি আপনাকে বিশ্বাস না করে, তাহলে সেই ভালোবাসার কী মূল্য থাকতে পারে? তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ধোঁকা দিলে তুমি কি করতে?
তুমি কি তাকে ভুল বুঝতে না? এমনি এমনি মাফ করে দিতে তাকে? আপনি কি সত্যিই কোনো ভুল করেছেন? আপনি তাকে সত্যটা বলার পরেও যদি আপনাকে বিশ্বাস না হয়, তাহলে একবার অন্তত সত্যটা যাচাই করা উচিত ছিল। আপনি কেমন ছেলে তা ওই মেয়েটার ভালো করে জানার কথা। এত বড় একটা জঘন্য কাজ আপনি করতে পারেন তা সে এত তাড়াতাড়ি কী করে বিশ্বাস করে নিল? তমাল আর কিছু না বলে একদম চুপ হয়ে গেল। সাফিকাও চুপ হয়ে যাওয়ায় রুমে পিনপতন নীরবতা বিরাজ করতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে সাফিকা ওর চাচির সাথে নাস্তা বানাচ্ছে। ওর চাচি ওর সাথে একটা কথাও বলছে না। সাফিকা ব্যাপারটাকে হজম করার চেষ্টা করছে। তরি নাস্তা করে কলেজে চলে গেছে। তমাল আর ওর বাবাও অফিস চলে গেছে। সাফিকার চাচি নিজের রুমেই আছেন। সাফিকা সেখানে গিয়ে সাহস পাচ্ছে না। নিজের রুমে একা একা দম বন্ধ হয়ে আসছে সাফিকার। বিয়ের আগে সারাদিন ওর চাচির আশেপাশে থাকতো, সময় কেটে যেত। কিন্তু এই বিয়েটা যেন ওর জীবনে অমানিসা হয়ে ঘিরে ধরেছে। দুপুরে চুপচাপ তমালের মায়ের সাথে সাফিকা রান্না বান্না করলো। তারপর নামাজ কালাম পড়ে তরির সাথে দুপুরের খাবার খেলো। তরি দুপুরের দিকে কলেজ থেকে ফেরায় সাফিকা যেন দেহে প্রাণ ফিরে পেল। তরির সাথে কথা বলে সাফিকার নিজেকে একটু হালকা মনে হয়, ভালো লাগা কাজ করে। তমালও আজ সকালে ওর সাথে একটা কথাও বলেনি। ওর চাচা অবশ্য ওর চাচিকে বারবার সাবধান করে দিয়ে গেছে যেন সাফিকার সাথে কোনো ঝামেলা না করে। সাফিকা বুঝতে পারছে না যে এভাবে আর কয়দিন চলবে। একদিনেই ও অতিষ্ঠ হয়ে উঠেছে। এইভাবে চলতে থাকলে ও পুরোপুরি পাগল হয়ে যাবে যে। তমাল ফোন আর সিম দুইটা চেঞ্জ করেছে। নতুন সিম থেকে রিয়াকে আরও একবার কল করেছিল দেখা করে সবটা বলার জন্য, কিন্তু রিয়া ওর কোনো কথা না শুনেই কল কেটে দিয়েছে। তমালের সাথে ও আর কথা বলতে চায় না। এটাই তো স্বাভাবিক। একদিক দিয়ে দেখতে গেলে তমাল তো রিয়াকে ধোঁকায় দিয়েছে। আর একজন ধোঁকাবাজের সাথে কেই বা সম্পর্ক রাখতে চায়? তার উপরে ও আবার বিবাহিত। সাফিকাকে দেখলেই তমালের রিয়ার কথা মনে পড়ে যায়। রাগ উঠে যায়, কিন্তু অনেক কষ্টে রাগগুলোকে কন্ট্রোল করে। সাফিকাও নিজেকে যথাসম্ভব তমালের থেকে দূরে রাখার চেষ্টা করে। তুষার সেই সকালে নাস্তা করে বের হয় আর অনেক রাতে বাসায় ফেরে। সাফিকার বিষণ্ণ মুখটাও দেখতে পারে না। ও বুঝতে পারে যে সাফিকা তমালের সাথে সুখে নেই। তারপরেও কিছু করতে পারে না। সবাই জানে যে পরিস্থিতির মুখে পড়ে তুষার সাফিকাকে বিয়ে করতে চেয়েছিল। কেউ যদি এটা জানতে পারে যে তুষার সাফিকাকে পছন্দ করত, তাহলে ব্যাপারটা সাফিকার জন্য আরও জটিল হয়ে যাবে। এইভাবেই কেটে যায় 2 মাস। সাফিকা, তমাল আর তুষারের জন্য এই 2 মাস যেন 2 বছরের মতো। সাফিকা এখনও জানতে পারেনি যে ওর বিয়ে ভাঙার পেছনে কে ছিল। এরই মধ্যে তমালকে একবার জিজ্ঞেস করেছিল, ও কিছু জানায়নি। তমালের দিনগুলো বিস্ময় হয়ে উঠেছে। ওর সাথে সাথে ও সাফিকার জীবনটাও বিষিয়ে তুলেছে। রিয়া বিয়ে করে নিয়েছে। স্বামীর সাথে প্রতিদিন ছবি আপলোড দেয়, যা তমালকে আরও জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। রিয়ার সাথে কথা বলার পর থেকে তমাল আর রাশেদের সাথে কথা বলেনি। আজ কি মনে করে রাশেদের অফিসে চলে গেল দেখা করতে। তমালকে দেখে রাশেদ হাসি মুখে বলল, কি ব্যাপার, বিবাহিত জীবন কেমন যাচ্ছে? তমাল রাশেদের সামনের চেয়ারে বসে কোমল সুরে বলল, তুই এমনটা কেন করলি? কেন মিথ্যে বললি? কারণ আমি রিয়াকে ভালোবাসতাম। আমার আর রিয়ার মাঝখানে তুই চলে এসেছিলি। আমি প্রপোজ করার আগেই তুই ওকে প্রপোজ করে দিয়েছিস। আর রিয়াও রাজি হয়ে যায়। এর আগে অনেক চেষ্টা করেছি তোদের ব্রেকআপ করানোর জন্য, কিন্তু পারিনি। এবার এমন এক চাল দিলাম, সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। শুধু রিয়াকেই নয়, সবাইকেই মিথ্যেটা বলেছি আমি। চালটা যে এভাবে কাজে লেগে যাবে বুঝতেই পারিনি। তোর রিয়াকে পাওয়ার আর কোনো সুযোগ রাখলাম না। এখন রিয়া সত্যিটা জেনেও কোনো লাভ নেই। তুইও বিবাহিত আর রিয়াও। আমি রিয়াকে পাইনি, তোকেও পেতে দিলাম না। ওর কথা শুনে তমালের প্রচণ্ড রাগ হতে লাগলো। যাকে ও নিজের ভাইয়ের মতো ভাবে, সেই ওকে এতটা ঘৃণা করে ও কখনো কল্পনাও করতে পারেনি যে রাশেদ রিয়ার জন্য ওর সাথে এমনটা করবে। তার মানে এসবের পেছনে রাশেদই ছিল। ওর আর রিয়ার কারণে সাফিকার জীবনটা নষ্ট হয়ে গেল। আর ও নিজের জীবনের জন্য সাফিকাকেই দোষারোপ করে যাচ্ছিল। সাফিকা সত্যিটা জানতে পারলে কি ওকে ক্ষমা করবে? কিন্তু এতে তো ওর কোনো হাত নেই। রাশেদের কথা শুনে ক্ষেপে গিয়ে তমাল ওকে মারার জন্য হাত তুলল, কিন্তু রাশেদ তমালের হাতটা খপ করে ধরে ফেলল। তারপর আস্তে আস্তে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, আমাকে মারলেই কি সব কিছু ঠিক হয়ে যাবে? রিয়াকে তো আর পাবি না, তবে যাকে পেয়েছিস সে তো রিয়ার চেয়েও সুন্দরী। তোর তো ভাগ্যটা খুলে দিয়েছি আমি। ওরকম রূপবতী বউ কজনের কপালে জোটে বল? তমাল নিজের রাগটাকে কন্ট্রোল করে বলল, সাফিকার সম্পর্কে আর একটা কথাও বলবি না। তোর মতো মানুষের মুখে
ওর মতো নিষ্পাপ মেয়ের নাম মানায় না। রাশেদ মুচকি হেসে বলল, বাহ, বউকে অনেক ভালোবাসিস মনে হচ্ছে। তাহলে তো রিয়ার কথা এতদিনে ভুলে যাওয়ারই কথা। আমি তো ভাবলাম যে আমাকে থ্যাঙ্কস দিতে এসেছিস। ওফ সরি, তুই তো এর আগে জানতিই না যে এসব কিছুর পেছনে আমিই ছিলাম। এখন সত্যিটা লুকিয়ে কোনো লাভ নেই, তাই বলে দিলাম। আমার কী যে আনন্দ লাগছে, তুই আমাকে কখনো বন্ধু ভাবিসনি তাই না? ভাবতাম, তবে রিয়ার সাথে রিলেশনের আগে সবচেয়ে কাছের মানুষ ভাবতাম তোকে, নিজের ভাইয়ের মতো। কিন্তু রিয়াকে যখন প্রপোজ করলি তখন থেকে তুই আমার শত্রু হয়ে উঠেছিলি। আর চাচাতো বোনের বিয়েতে আমাকে জড়িয়ে আরও বড় ভুল করেছিলি। তাদেরকে তোর সম্পর্কে মিথ্যেগুলো আমি বলেছিলাম। তারা বিশ্বাস না করে কোথায় যাবে? কলটা তো তোর নাম্বার থেকেই করেছিলাম। তোর বাবা কি এমনি এমনি তোর সাথে সাফিকার বিয়ে দিতে চাচ্ছিল? কারণ তিনি তো এটাই জানেন যে কলটা তুইই করেছিলি। বলেই আবার হাসতে লাগলো রাশেদ। তমাল রাগে কথা বলার শক্তিটাও যেন হারিয়ে ফেলেছে। নিজের হাতটা মুঠো করে জোরে করে রাশেদের টেবিলে মারতেই টেবিলের উপরের কাঁচটা টুকরো টুকরো হয়ে গেল। আর তমালের হাতের মধ্যেও কাচের কয়েকটা টুকরো বেঁধে গেল। ওই অবস্থাতেই তমাল রাশেদের অফিস থেকে বের হয়ে গেল। আর শেষ একটাই কথা বলল, কাজটা তুই মোটেও ঠিক করিসনি রাশেদ। এই পাপের শাস্তি তোকে পেতেই হবে। এতগুলো জীবন নষ্ট করে তুই কখনো সুখী হতে পারবি না। রাশেদ ওর কথা শুনে তখনও হাসছে আর বলল, কাজটা না হয় আমি পাল্টে নেব, কিন্তু তোর জীবনটা তো আর তুই পাল্টাতে পারবি না। রাশেদের ওখান থেকে বের হয়েই তমাল হাতে ব্যান্ডেজ করে বাসায় চলে গেল। অফিস থেকে আজ দুপুরে বের হয়েছিল, তাই আজ তাড়াতাড়ি বাসায় ফিরল। আর অফিসে যাওয়ার মুড ছিল না। সাফিকা খাওয়া দাওয়া শেষে একটু শুয়েছিল, তোরই কোচিংয়ে গিয়েছে। তমালের মা নিজের রুমে শুয়ে আছেন, তুষার বাসায় নেই। কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল সাফিকার। এই সময়টাতে সাধারণত কেউ আসে না। ঘুম চোখে সাফিকা দরজা খুলেই অবাক হয়ে গেল। তমালের ডান হাতে ব্যান্ডেজ দেখে আরও অবাক হয়ে গেল। সাফিকা দরজা বন্ধ করে অস্থির হয়ে বলল, হাতে কি হয়েছে আর এত তাড়াতাড়ি ফিরলেন যে? কিছু হয়েছে? তমাল রুমে ঢুকতে ঢুকতে বলল, আগে রুমে যেতে দেবে নাকি এখানেই জেরা করতে থাকবে? তমালের এই কথা শুনে সাফিকা একদম চুপ হয়ে গেল। তমাল ঠিক করে নিয়েছে আজ থেকে সাফিকার সাথে আর কখনো খারাপ ব্যবহার করবে না। রিয়া যদি বিয়ে করে নিয়ে ভালো থাকতে পারে, ও কেন পারবে না? এখানে রিয়ার যেমন কোনো দোষ নেই, তেমনি সাফিকা বা তমালেরও কোনো দোষ নেই। তাহলে ও কেন শুধু শুধু সাফিকাকে কষ্ট দেবে? ও নিজের জন্য সাফিকার জীবনটা নষ্ট হতে দেবে না। রুমে ঢুকে নিজের মেজাজটাকে একটু ঠান্ডা করে সাফিকাকে উদ্দেশ্য করে বলল, এক গ্লাস ঠান্ডা পানি দিতে পারবে? খুব পিপাসা পেয়েছে। তমাল এই প্রথম নিজে থেকে সাফিকার কাছে কিছু চাইলো। সাফিকা খুশি মনে দৌড়ে চলে গেল পানি আনতে। পানি এনে তমালকে দিতেই ও বলল, থ্যাঙ্কস। সাফিকা অবাক হয়ে বলল, কেন? আমার জীবনে আসার জন্য। তমালের কথাটা শুনে সাফিকা যেন নিজের কানকেও বিশ্বাস করাতে পারছিল না। অবাকের চরম সীমায় পৌঁছে গেল ও। নিজের কপালে হাত দিয়ে দেখতে লাগলো যে ও কোনো ঘোরের মধ্যে আছে কিনা, ও অসুস্থ কিনা। কিন্তু ও পুরোপুরি ঠিক আছে বুঝতে পেরে ধপ করে বিছানার উপরে বসে পড়ল। তারপর উঠে গিয়ে তমালের কপালে হাত দিয়ে দেখলো যে ও সুস্থ আছে কিনা। তারপর অবাক হয়ে বলল, আপনি কি অসুস্থ নাকি মাথায় আঘাত লেগেছে? ড্রিঙ্কস করেননি তো? কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? তমাল সাফিকাকে এই প্রথম নিজের বুকে টেনে নিয়ে বলল, তুমি এত অস্থির কেন হচ্ছ? আমি ঠিক আছি। আমি সজ্ঞানে এই কথাটা বলেছি। সত্যি আমি ধন্য যে তোমার মতো কাউকে আমার জীবনে পেয়েছি। আমার জন্য তোমার অনেক কষ্টে কেটেছে কয়েকদিন। আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। তমালের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পাচ্ছে সাফিকা। খুশিতে যেন আত্মহারা হয়ে গেছে ও। চোখের কোণ বেয়ে এক ফোঁটা সুখের নোনা জল গড়িয়ে পড়ল। তবে তমালের এই আকস্মিক পরিবর্তনে কিছুটা ভয়ও আছে সাফিকা। তমাল কি সত্যি রিয়াকে ভুলে ওকে আপন করে নিয়েছে, নাকি ওর মুড সুইংয়ের জন্য এমনটা করছে? দেখা যাবে। এখন নিজেই বুকে টেনে নিচ্ছে, একটু পরেই আবার ওকে ছুঁড়ে ফেলে দেবে। এসব কথা মনে হতেই তমালের বুক থেকে যেন ছিটকে পড়ল সাফিকা। সাফিকার এমন করায় তমালের হাতে আঘাত লাগলো। আরও ব্যথা পেয়ে বলল, কি করছো? হাতে লাগছে তো? সাফিকা তমালের হাতটা নিজের হাতের মুঠির মধ্য নিয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি। আসলে আপনার এমন ব্যবহার দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। তমাল মুচকি হেসে বলল, হাতে কি হয়েছে তা শুনবে না, নাকি আমার কোনো কিছু নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই? সাফিকা আমতা আমতা করে বলল, আপনি তো রিয়াকে ভালোবাসেন তাই। আর একবার আমাদের মাঝে কারো নাম নেবে না। আমি তোমার স্বামী আর তুমি আমার স্ত্রী, এখন এটাই সত্য। আমি আমার অতীতগুলোকে মনে করে তোমার জীবনটাকে শেষ করে দিতে পারি না।
করুণা নাকি ভালোবাসা, তোমার যেটা মনে হবে সেটাই। আমি তো কারো করুণার পাত্রী হয়ে থাকতে চাই না, আমি কারোর করুণা নয় ভালোবাসা চাই। আশা করি বুঝতে পেরেছেন। তমাল কি বলবে বুঝতে পারছে না। ভালোবাসা কি এতই সহজে হয়? ও কি সত্যি সাফিয়াকে ভালোবাসে নাকি করুণার বশে ওকে ভালোবাসতে চাইছে? ও নিজেও বুঝতে পারছে না, কিন্তু ও আর সাফিকাকে কষ্ট দিতে চাচ্ছে না। তাই কোনো কিছু না ভেবেই বলে দিল ভালোবাসি। কথাটা শুনে সাফিকা কান্না করতে করতে তমালের বুকে ঝাঁপিয়ে পড়ল। তারপর বলল, আমি জানতাম আপনি একদিন না একদিন আমাকে ঠিক মেনে নেবেন। বিয়ের বন্ধনটা যে এমনি শক্ত বন্ধন, যা নির্দয়ের মনেও ভালোবাসার সঞ্চার করে দেয়। এটা যে পবিত্র একটা বন্ধন। বিশ্বাস করুন, আমার এতদিনের সব কষ্টগুলো হাওয়ায় মিলিয়ে গেছে আপনার একটা কথাতেই। কথা দিন আর কখনো আপনি আপনার সিদ্ধান্ত বদলাবেন না, আর কখনো আমাকে কষ্ট দেবেন না। তমাল ভাবতেই পারেনি যে সাফিকা ওকে এত সহজে গ্রহণ করে নেবে। ও ভেবেছিল যে সাফিকাকে মানাতে ওকে অনেক কাঠখড় পোহাতে হবে। অনেক খারাপ ব্যবহার করেছে ও এই কয়েকদিনে। তমাল সাফিকাকে নিজের বুকে আরও শক্ত করে চেপে ধরে বলল, কথা দিচ্ছি আর কখনো তোমাকে কষ্ট দেব না। তোমার ভালো থাকায় আমার ভালো থাকা, তোমার খুশি আমার খুশি, আর আমার দুঃখগুলো কষ্টগুলো সেগুলোর ভাগ নেবেন না। তবে আমি তোমার জীবনে দুঃখ কষ্টটাকে আর আসতে দেব না। আমি চাই আর কোনো কষ্ট যেন তোমাকে ছুঁতে না পারে। তমাল যেমন ভাবতে পারেনি যে সাফিকা এত তাড়াতাড়ি সব মেনে নেবে, তেমনি সাফিকাও ভাবতে পারেনি যে তমাল ওকে এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলবে। সন্ধ্যা থেকে তমালের ভীষণ জ্বর, বিছানা ছেড়ে উঠতেই পারছে না। এক হাতের ব্যথা, তার উপরে জ্বর, দুপুরেও কিছুই খায়নি। বলছে যে দুপুরে বাইরে খেয়ে এসেছে। রাতে তুষার ওষুধ এনে দিল, সাফিকা স্যুপ বানিয়ে খাইয়ে দিল, তারপর ওষুধ খাইয়ে দিল, তবুও জ্বর কমার নাম নেই। রাতের সাথে সাথে জ্বরও যেন বাড়ছে। সাফিকা একটা টুল নিয়ে তমালের মাথার কাছে বসে জলপট্টি দিয়ে যাচ্ছে। যতক্ষণ জলপট্টি দিচ্ছে ততক্ষণ একটু নীরব থাকে তমাল। জলপট্টি দেওয়া বন্ধ করলেই তমাল ছটফট করতে থাকে। সাফিকা নিজের ঘুম বাদ দিয়ে তমালের কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে। বারবার ঘুমে ঢুলে পড়ছে সাফিকা। তারপরেও রাত জেগে তমালের সেবা করে যাচ্ছে। জ্বরে তমালের যেন কোনো হুঁশ নেই, মরার মতো পড়ে আছে। মাঝ রাতের দিকে তমালের হুঁশ ফেরে। জ্বর কিছুটা কমেছে, তবে শরীরটা ভীষণ দুর্বল। উঠে বসার মতো শক্তিটুকুও যেন নেই। ও দেখে যে ওর পাশেই বিছানার উপরে হাতের উপরে মাথাটা দিয়ে ঘুমিয়ে আছে সাফিকা। সাফিকার মুখটা আজ ভালো করে খেয়াল করে তমাল। কি যেন এক মায়ায় আচ্ছন্ন হয়ে আছে সাফিকার মুখটা, যা তমালকে বারবার আকর্ষণ করছে। এতদিন এই মায়ায় কেন পড়েনি তমাল? নাকি এতদিন সাফিকাকে কখনো ভালো করে দেখেইনি? তমাল বিছানা থেকে নামতে গিয়ে আবার বিছানার উপরে বসে পড়ে। শরীরটা যেন উঠতে সায় দিচ্ছে না। সাফিকাকে ডাকতে গিয়েও ডাকে না তমাল। পুরোপুরি হুঁশে না থাকলেও তমাল এটা বুঝতে পেরেছে যে সাফিকা নিজের ঘুম বাদ দিয়ে সারা রাত ওর সেবা করেছে। সাফিকার কপালের উপর থেকে চুলগুলো সরাতেই তমালের হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে যায় সাফিকার। সাফিকা এক লাফে টুল থেকে উঠে পড়ে। তারপর তমালের সামনে গিয়ে ওর কপালে হাত দিয়ে দেখে যে জ্বর অনেকটা কমে গেছে। তমাল হেসে ফেলে, তারপর বলে, আমি ঠিক আছি। বিছানায় শোয়া বাদ দিয়ে তুমি টুলের উপরে কেন ঘুমাচ্ছিলে? সাফিকা তমালের কপাল থেকে হাত সরিয়ে নিয়ে বলতে থাকে, না মানে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আপনার এখন কেমন লাগছে? বিছানা থেকে উঠেছেন কেন? আমার এখন একটু ভালো লাগছে। বউয়ের সেবায় স্বামী সুস্থ না হয়ে পারে? আমি তো ভাবলাম যে ভয়ে তুমি আমার পাশে শোনি। আমার জ্বরটা যদি তোমারও হয়ে যায়। বলে আবার হাসতে থাকে তমাল। সাফিকা লাজও একটা হাসি দিয়ে বলে, জ্বর কি ছোঁয়াচে রোগ নাকি যে আপনার পাশে থাকলেই আমারও হয়ে যাবে? আর সেই ভয় থাকলে রাত জেগে কি আর আপনার সেবা করতাম নাকি? জ্বর হলে কি মানুষ মারা যায় নাকি? সামান্য জ্বরেই যদি তুমি এত সেবা যত্ন করো, তাহলে বড় কোনো অসুখ হলে তো আর সেবা করতেই চাইবে না। সব সেবা এখনই দিয়ে দিবে মনে হচ্ছে। আপনি এত রাতে বিছানা থেকে উঠেছেন কেন? দেখেছো, তোমার সাথে কথা বলতে গিয়ে বাথরুমে যাওয়ার কথা ভুলেই গেছি। এই সাহায্যটা আশা করি করবে। চলুন, আমি নিয়ে যাচ্ছি। বলে সাফিকা তমালের হাতটা ধরে বাথরুমের ভেতরে নিয়ে যায়। তারপর ও বের হয়ে আসে আর ভাবতে থাকে যে তমাল সত্যি একা যেতে পারছিল না, নাকি ইচ্ছে করে ওকে নিয়ে যেতে বলল। তমাল বাথরুম থেকে বের হওয়ার পর সাফিকা আবার ওর হাত ধরে বিছানা পর্যন্ত নিয়ে আসে। তারপর বিছানায় শুয়ে তমাল পেটে হাত দিয়ে বলতে থাকে, জ্বর তো চলে গেছে, কিন্তু পেটের মধ্যে যে ইঁদুর ছুঁচোগুলো দৌড়াচ্ছে, সেগুলো তাড়াতে পারলে আরও ভালো হতো। কিন্তু এত রাতে কাউকে বিরক্ত করতে চাচ্ছিলাম না। কথাটা বলে তমাল সাফিকার দিকে তাকায়।
সাফিকা তমালের কথার মানে বুঝতে পেরে বলে, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি নিয়ে আসছি। বলেই সাফিকা রুম থেকে বের হয়ে যায়। তমাল সাফিকাকে উদ্দেশ্য করে বলল, দেখো ফ্রিজে যা থাকে তাই নিয়ে আসো, একটা কিছু হলেই চলবে। সাফিকা ফ্রিজ খুলে দেখে যে ঠান্ডা ভাত আর তরকারি আছে, আর বাকি যা আছে সব ঠান্ডা। এত রাতে এগুলো গরম করার চাইতে গরম কিছু রান্না করাই ভালো। সাফিকা রান্নাঘরের দরজাটা বন্ধ করে নেয় যেন কারোর কোনো অসুবিধা না হয়। এত রাতে সবাই ঘুমাচ্ছে। তারপর নুডলস সেদ্ধ করে ফ্রিজ থেকে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ মরিচ আর ডিম দিয়ে নুডলসটা রান্না করে তমালের জন্য নিয়ে যায়। সাফিকা রান্নাঘর থেকে বের হতেই দেখতে পায় যে তুষার ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাচ্ছে। দুজন দুজনকে দেখে চমকে যায়। তারপর তুষার সাফিকার দিকে এগিয়ে গিয়ে বলে, এত রাতে তুমি রান্নাঘরে কি করছো? সাফিকা আমতা আমতা করে বলল, আপনার ভাইয়ের ক্ষুধা পেয়েছে তাই। আসলে রাতেও কিছুই খায়নি। এখন কি অবস্থা ভাইয়ার? জ্বর কি কমেছে? হ্যাঁ, এখন একটু সুস্থ। তাই বলে তুমি এত রাতে রান্না করবে? ভাইয়ার কি জ্ঞান কাণ্ড বলে কিচ্ছু নেই? এত রাতে তোমাকে রান্না করতে পাঠিয়েছে? সাফিকা তাড়াতাড়ি করে তুষারকে বলতে থাকে, আরে উনি কিছু রান্না করতে বলেনি, আমি রান্না করলাম। ভাবলাম ঠান্ডা খাবার খাওয়ার থেকে কিছু রান্না করে দিই। ফ্রিজে কি খাবার নেই নাকি? গরম করে দিলেই তো হয়, আবার রান্না করতে হবে? আস্তে এ কথা বলতে না বলতেই সাফিকা দেখতে পায় যে তমাল রুম থেকে বের হয়ে এসেছে। সাফিকা ওর হাতের ট্রেটা পাশের টেবিলের উপরে রেখে তমালের দিকে এগিয়ে যায়। তমাল তুষারকে দেখে জিজ্ঞেস করে, তুই এত রাতে এখানে কি করছিস? আমি তো পানি খেতে এসেছিলাম, দেখলাম সাফিকা এত রাতে রান্না করছে। তা তুমি এখন ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। তোকে না বলেছি সাফিকাকে এখন থেকে ভাবি বলবি? আগে যাই বলতি না কেন, এখন ও তোর ভাবি, সো ভাবি বলবি। তারপর সাফিকাকে উদ্দেশ্য করে বলল, আর তুমি এত রাতে আবার কি রান্না করতে গিয়েছো? তুষার আর কিছু না বলে ওখান থেকে চলে গেল। সাফিকা তমালকে ধরে রুমে নিয়ে যেতে যেতে বলল, আপনি আবার বিছানা থেকে নেমেছেন কেন? আমি তো যাচ্ছি, আমি কি তোমাকে রান্না করতে বলেছি নাকি? আচ্ছা কথা না বলে চুপচাপ এখানে বসুন, আমি খাবারটা নিয়ে আসি। তারপর নুডলস এনে চামচ দিয়ে তমালকে খাইয়ে দিতে লাগলো সাফিকা। তমাল চামচটা সাফিকার মুখের দিকে দিয়ে বলল, আমি একাই খাবো নাকি? তুমিও খাও। এত কষ্ট করে রান্না করলে একটু টেস্ট করে দেখবে না? সাফিকা নিজের মুখ সরিয়ে নিয়ে তমালকে বলল, আমি তো রাতে খেয়েছি, আপনি খান। আর আমার রান্নার টেস্ট আমার জানা আছে। তমাল জোর করে সাফিকাকে খাইয়ে দিয়ে বলল, আমার সাথে খাও এখন। আমার বউয়ের হাতের রান্না যে এত সুস্বাদু তা তো আগে জানতাম না। সাফিকা মুখের খাবারটা শেষ করে নিয়ে বলল, আগে কি আমাকে বউ ভেবেছেন? আমাকে তো শুধুমাত্র একটা সমস্যা মনে করেছেন। আর সমস্যা মানেই তো বিরক্তিকর জিনিস। ওকে, নেক্সট টাইম আমার বউকে বউ হিসেবেই দেখব, আর তার সব দিকে খেয়াল রাখবো। এখন এটাই যে আমার দায়িত্ব। এতদিন তো অন্ধকারে ডুবেছিলাম, আজ আলোর দিশা খুঁজে পেয়েছি। সেই আলোয় আমি আমাদের বাকি জীবনটা আলোকিত করে নিতে চাই। খাওয়া শেষ করে সাফিকাও তমালের পাশে শুয়ে পড়ল। তমালের জ্বর কিছুটা কমলেও ওর শরীরের উত্তাপ সাফিকা অনুভব করতে পারছিল। সকালে তমাল অনেকটা সুস্থ হয়ে উঠলেও তমালের বাবা মা ওকে অফিসে যেতে বারণ করলো। তমালও অফিস থেকে একদিনের ছুটি নিয়ে নিল। ওর হাতে কি হয়েছিল তা এখনও কেউ জানে না। আর আশ্চর্যের ব্যাপার হচ্ছে কেউ কিছু জানতেও চায়নি। ব্যাপারটা তমালের জন্য ভালোই হয়েছে, না হলে সবাইকে মিথ্যে বলতে হতো। সত্যিটা তো আর বলা যাবে না। হাতের ড্রেসিং করানোর জন্য তমাল হাসপাতালে যাবে শুনে সাফিকা ওর পিছু নিল। তমালের অনিচ্ছা সত্ত্বেও সাফিকার অনুরোধ ফেলতে পারল না। সাফিকা আজ প্রথম তমালের সাথে বাইরে বের হয়েছে। এক রিকশায় দুজনে পাশাপাশি বসেছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। সাফিকার স্বপ্নগুলো যেন পূরণ হতে চলেছে এক এক করে। তমালের সাথে রিকশায় যেতে যেতে ভালোই লাগছে ওর কাছে। তমাল রিয়ার সাথে অনেকবার অনেক জায়গায় ঘুরেছে, তবে আজ সাফিকার সাথে ঘুরতে ওর অন্যরকম ভালো লাগছে। যদিও ওরা ঘুরছে না, ডাক্তারের কাছে যাচ্ছে, তারপরেও এটাকেও এক ধরনের ঘোরাঘুরি মনে হচ্ছে। ডাক্তার দেখানো শেষে ওষুধ নিয়ে ওরা আবার বাসার উদ্দেশ্য রওনা দিল। সাফিকা এর আগে শহরে তেমন একটা আসেনি, আসলেও কিছু ঘুরে দেখেনি। আজ তমালের সাথে বের হয়ে মনে হচ্ছে সারা শহর একদিনেই ঘুরে শেষ করে দেবে। তমাল অসুস্থ না হলে সাফিকা আজকেই ওকে নিয়ে ঘুরতে বলতো, কিন্তু এখন এই কথাটা বলা ঠিক হবে না। তমাল হয়তো সাফিকার মনের অবস্থাটা বুঝতে পেরেছিল, তাই রিক্সাওয়ালাকে বলল পাশের একটা রিসোর্টে নিয়ে যাওয়ার কথা। তমালের মুখে রিসোর্টের কথা শুনে সাফিকা খুশি হলো, আবার কিছুটা অবাকও হলো। তারপর বলল, বাসায় যাবেন না? এখন আবার রিসোর্ট কেন? আপনি না অসুস্থ?
তুমি এত কথা বলো কেন? আমি কি অনেক অসুস্থ নাকি? হাতে একটু লেগেছে আর কি। আচ্ছা, আপনার হাতটা কাটলো কিভাবে? তমা যেন এই ভয়টাই পাচ্ছিল এখন সাফিকাকে কি উত্তর দেবে। তারপর অনেক ভেবেচিন্তে বলল, আমার অফিসের টেবিলটা ভেঙে গিয়েছে, ওইটার কাচের টুকরো হাতে লেগেছিল, তাই আর কি। আপনার হাতে কি করে লাগলো? কিভাবে আবার? আমার হাতটা ওখানেই ছিল। আচ্ছা চলো, আমরা চলে এসেছি রিসোর্টে। তারপর দুজনে অনেক মজা করলো। দুপুরের কিছুটা পরে বাসায় ফিরতেই তমালের মা তমালের দিকে এগিয়ে এসে বলল, দেখি বাবা, তুই ঠিক আছিস তো? ডাক্তার দেখাতে এত সময় লাগে? কোথায় ছিলি তোরা? তমাল ওর মাকে শান্ত করে বলল, মা তুমি একটু বেশি চিন্তা করছো, আমি তো ঠিকই আছি। আমি সাফিকাকে একটু ঘুরিয়ে নিয়ে আসলাম। সারাদিন বাসার মধ্যে বন্দি থাকে। ওর মা অনুশোচনার সুরে বলতে লাগলো, ঘরে বন্দি তো আমিও থাকি, কই আমার কথা তো কেউ কখনো এইভাবে চিন্তা করে না। আর বউ আসতে না আসতেই বন্দি হয়ে গেল। মা তুমি বিষয়টাকে অন্যভাবে কেন নিচ্ছ? সাফিকা গ্রাম থেকে এসেছে, এমন পরিবেশে থেকে ও অভ্যস্ত নয়। আর তাছাড়া ওর উপর দিয়ে যা ধকল যাচ্ছে তোমার বোঝা উচিত। তুমি ওকে একটু সাপোর্ট করবে তা নয়, তুমি ওর উপরে আরও প্রেশার ক্রিয়েট করছো। তুমি কেন ওকে আপন করে নিতে পারছো না? সাফিকা তমালের হাত ধরে ওকে শান্ত করানোর চেষ্টা করলো। আপনি চাচিকে এসব কি বলছেন? চুপ থাকুন। চাচি আমাকে অনেক ভালোবাসে, আপনি শুধু শুধু ভুল বুঝছেন। তমালের মা সাফিকাকে উদ্দেশ্য করে বলল, আমার ছেলেটাকে তো হাত করেই নিয়েছিস, আর স্বামীকে তো অনেক আগে থেকে হাত করে রেখেছিস, আমাকে হাত করা অত সহজ নয়। বলেই উনি ওখান থেকে চলে গেলেন। তমাল নিজের মাকে বোঝানোয় ব্যর্থ হয়ে সাফিকার সাথে রুমে চলে গেল। সাফিকার মনটা খারাপ হয়ে গেল। ওর জন্য ওর চাচি তমালকে ভুল বুঝেছে, আর তমালেরও ওর মায়ের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। এইভাবে চলতে দেয়া যায় না। সানিয়া আজ ফোন করে জানালো যে সাফিকার বিয়ে হয়ে গেছে শুনে রিমন নাকি আবার বিদেশে চলে গেছে। কথাটা শুনে সাফিকা যেন খুশিতে লাফিয়ে উঠল। তমাল অনেক দিন পর সাফিকাকে এত খুশি দেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আজ এত খুশি? সাফিকা খুশিতে তমালকে জড়িয়ে ধরে বলল, ওই রিমন ইডিয়েটটা আমার বিয়ের কথা শুনে আবার বিদেশে চলে গেছে। আমার কী যে আনন্দ লাগছে, আমি আবার বাড়ি যেতে পারবো, আনন্দে ঘুরে বেড়াবো, ভাবতেই ভালো লাগছে। তমাল সাফিকার কাঁধে হাত রেখে বলল, আমাকেও নেবে নাকি? একাই পাড়ি জমাবে? তমালের কথা শুনে সাফিকা যেন মেঘ না চাইতেই জল পেয়ে গেল। খুশির পরিমাণ দ্বিগুণ করে বলল, আপনি যাবেন আমার সাথে? তুমি নিলে তো যেতেই পারি, আগে ছিল দাদুর বাড়ি, এখন তো শ্বশুর বাড়ি, যেতে তো হবেই। তবে কিছুদিন ওয়েট করতে হবে, পারবে তো? খুব পারবো। তারপর সাফিকা দিন গুনতে শুরু করলো যে কবে বাড়ি যাবে। সাফিকার অপেক্ষার প্রহর শেষ হয়েছে। কয়েক মাস পর ও ওর নিজের গ্রামে ফিরবে। তমালের অফিসে কিছুদিনের ছুটি হয়েছে পূজার, আর এই ছুটিটাকে ও কাজে লাগাতে চায়। সাফিকা কাল থেকে ব্যাগ গোছানো শুরু করেছে। আজ সকাল থেকে বারবার শুধু ঘড়ি দেখছে যে কখন বের হবে। তমালের মায়ের মনটা কিছুটা খারাপ। উনি ভেবেছিলেন যে তমাল হয়তো সাফিকাকে মেনে নিতে পারবে না, কিন্তু এখন দুজনকে একসাথে দেখে কিছুটা মন খারাপ হলেও নিজের ছেলের হাসি মুখ দেখে সব ভুলে গেছেন। উনি তো এটাই চেয়েছিলেন যে তমাল খুশি থাকুক। সাফিকার সাথেই যদি তমাল খুশি থাকে তাতে ক্ষতি কী? সাফিকা ভেবেছিল যে তমালের মা গোমরা মুখে ওদের বিদায় দেবে, কিন্তু বের হওয়ার একটু আগে তমালের মা সাফিকাকে ডেকে পাঠালো। তারপর সাফিকার হাত দুটি ধরে বলতে লাগলো, সাফিকা তুই আমাকে ক্ষমা করে দিস, নিজের চাচি হয়েও তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু তুই আমার কত খেয়াল রেখেছিস। আমার পরিবারের জন্য তোর মতো মেয়ে ঠিক। আমার সংসার পরিবার সব কি সুন্দর করে গুছিয়ে ফেলেছিস এই কয়েকদিনে। আমি আসলে তমালের বিষণ্ণতাকে মেনেই নিতে পারছিলাম না। আমি ওর জন্যই তোকে দেখতে পারতাম না। আমি বুঝতে পারিনি যে একটা ভালো বউ হলে ভালোবাসা দিয়ে সে সব কিছু জয় করে নিতে পারে। এখন আমার তুষারের জন্য এমন লক্ষ্মী একটা মেয়ে পেলেই হবে। এইটুকু বলতেই উনি কান্না করে দিলেন। সাফিকা ওর শাশুড়ির হাতে হাত রেখে বলতে লাগলো, চাচি আপনার জায়গায় অন্য কেউ হলেও হয়তো একই কাজ করতো। সব মায়েরাই চায় যে তাদের সন্তান সুখে থাকুক, আপনিও তাই চেয়েছিলেন, এতে দোষের কিচ্ছু নেই। আর আমি কষ্ট পেয়েছি ঠিকই, তবে আপনি তো আমার উপরে কোনো অত্যাচার করেননি। আর এই কয়েকদিনে জমিয়ে রাখা কথাগুলো না হয় আমরা সারা জীবন ধরে চালিয়ে যাব। এখনও চাচি মা বলবি না? আমার তো এখন দুইটা মেয়ে, তোরই আর তুই। আর এই গয়নাগুলো রাখ, এগুলো তমালের বউয়ের জন্য গড়িয়ে রেখেছিলাম, এতদিন দেইনি, তবে আজ সময় এসেছে।
এগুলো তার প্রকৃত হকদারের কাছে পৌঁছনোর। সাফিকা ওর শাশুড়ির হাত থেকে গয়নাগুলো নিতে নিতে বলল, এগুলোর কি দরকার ছিল? আপনাদের ভালোবাসায় আমার কাছে যথেষ্ট। একটা মেয়ের কাছে তার পরিবারের ভালোবাসা চাইতে বড় আর কি হতে পারে? মা সাফিকার মুখে মা ডাক শুনেই উনি সাফিকাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকেন। তারপর বলেন, আমার ছেলেটাকে ওখানে দেখে শুনে রাখিস মা। মায়ের মন বুঝিসই তো। আপনারাও চলেন, অনেক দিন যান না, ভালো লাগবে সবাই একসাথে গেলে। তমালের মা মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, বিয়ের পর তমাল প্রথম শ্বশুরবাড়িতে যাচ্ছে, সেখানে আমরা সবাই কী করে যাই? এইবার তোরা ঘুরে আয়, এরপরে আমরা সবাই একসাথে যাব। সাবিকা ভীষণ খুশি যে ওর চাচি আবার ওকে আগের মতো ভালোবাসা শুরু করে দিয়েছে। তরি এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে সবটা শুনছিল, এবার এসে নিজের মায়ের গলা জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার মা দেখছি বৌমাকে পেয়ে নিজের মেয়েকে একেবারে ভুলেই যাবে। সাফিকা আপু, সরি ভাবি, তুমি তো দেখছি জাদু জানো, কয়েকদিনে আমাদের পরিবারের রং পাল্টিয়ে দিয়েছো। তমালের মা নিজের মেয়ের নাক ধরে বলতে লাগলেন, ওর থেকে তোর শিখতে হবে কি করে সংসার করতে হয়। তোরই নিজের নাক থেকে মায়ের হাত সরিয়ে দিয়ে বলল, মা তোমার এই বাচ্চা মেয়েটাকে আগে বড় হতে দাও, তারপর না হয় সংসার করা শিখিও। আর কত বড় হতে চাস? তুষারের জন্য একটা টুকটুকে বউ এনেই তোর বিদায়ের ব্যবস্থা করব, তাহলেই আমি নিশ্চিত। তারপর তরি সাফিকাকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া তোমাকে ডাকছে, কি যেন খুঁজে পাচ্ছে না। তারপর সাফিকা ওখান থেকে চলে গেল। সবার থেকে বিদায় নিয়ে সাফিকা আর তমাল বের হয়ে গেল। পুরো ট্রেন সাফিকা তমালের কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। তমাল এই কয়েকদিনে সাফিকাকে সত্যিই অনেক ভালোবেসে ফেলেছে। আসলে সাফিকার মতো মেয়েকে ভালো না বেসে কোথায় যাবে? স্টেশনে পৌঁছানোর আগে সাফিকার ঘুম ভেঙে গেল। স্টেশন থেকে নেমে ওরা একটা রিক্সা নিল। তারপর সাফিকাদের বাড়ির সামনে গিয়ে দেখতে পেল যে সানিয়া গেটের বাইরে ওদের জন্য অপেক্ষা করছে। সাফিকাকে দেখেই ছুটে এলো। সাফিকাও রিক্সা থেকে নেমে সানিয়াকে জড়িয়ে ধরলো। তমাল রিক্সা ভাড়া দেওয়া বাদ দিয়ে নীরব দর্শকদের মতো দুই বোনকে দেখতে লাগলো। সানিয়া ওর মাকে জোরে জোরে ডাকতে লাগলো। ওর মা ডাক শুনে শুধু ওর মাই নয়, আশেপাশের অনেকেই জমা হলো। এতদিন পর সাফিকাকে দেখে সবাই অনেক খুশি। তমালকে যেন কারো চোখেই পড়ছে না। তমাল রিক্সা ভাড়া মিটিয়ে ব্যাগগুলো নিতে যাবে, তখনই সাফিকার বাবা এসে একটা ছেলেকে ইশারা করতেই ব্যাগ নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। সাফিকার বাবা সবাইকে উদ্দেশ্য করে বলল, এই যে আমার সাফিকার বর, তোমরা তো পাগল হয়ে গিয়েছিলে ওকে দেখার জন্য, এইবার দেখো। সাফিকার বাবার কথা শুনে সানিয়া আর সাফিকা সহ সবাই ওই দিকে তাকালো। সাফিকার পাশের বাড়ির এক চাচি বলে উঠল, এ তো আমাদেরই ছেলে, একে আর নতুন করে দেখার কি আছে। তারপর আস্তে আস্তে সাফিকাদের বাড়ির সামনে ভিড় কমতে লাগলো। সাফিকা অনেক দিন পর নিজের রুম পেয়ে ভীষণ খুশি। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লো। তমাল ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে দেখে যে সাফিকা শুয়ে আছে। তমাল বিছানায় বসে বলল, নিজের বাড়ি এসে আমাকে দেখছি ভুলে গেছো, আমার কথা কি মনে আছে? তমালের কথা শুনে সাফিকা বিছানা থেকে উঠে পড়ল। এতক্ষণ তমালের কথা ওর আসলেই মনে ছিল না। এবার তমালের দিকে তাকিয়ে বলল, আপনাকে কি করে ভুলতে পারি বলুন? এরকম জলজ্যান্ত একজন মানুষ সামনে থাকতে তাকে ভুলে যাব? তমাল সাফিকার দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমার তো তাই মনে হচ্ছে। আপনার মনে হলেই হলো। আমাদের গ্রামে এসেছেন, আজ আমি আপনাকে সারা গ্রাম ঘুরে দেখাবো। আজকেই? তুমি ক্লান্ত হয়ে যাওনি? আর এমনভাবে বলছো যেন এই গ্রামে আমি প্রথম আসলাম। নিজের বাড়িতে আসতে কেউ ক্লান্ত হয়? আমার তো এখনই ছুটে যেতে ইচ্ছে করছে। যাবেন? নিজের গ্রাম হলেও আপনি এখনও এর কিছুই চেনেন বলে মনে হয় না। তা অবশ্য ঠিক। আর এখন যাবে? মাত্রই আসলাম। তমাল কথা বলতেই সানিয়া ওদের রুমে ঢুকে পড়ল। সাফিকা আর তমাল পাশাপাশি শুয়ে আছে দেখে সানিয়া মুখ ঘুরিয়ে নিয়ে বলল, সরি, আমি নক না করে রুমে ঢুকে পড়েছি। আসলে মা ডাকছে খাওয়ার জন্য। তমাল আর সাফিকা উঠে বসলো। তারপর তমাল বলল, মুখ ঘোরাতে হবে না, ভেতরে এসে বসো। সানিয়া চলে যেতে যেতে বলল, এখন বসবো না, তাড়াতাড়ি আসুন, ক্ষুধা লাগেনি আপনাদের? খাওয়া দাওয়ার পর সাফিকা সানিয়ার সাথে গ্রাম দেখতে বেরিয়ে পড়লো। তমাল অনেক ক্লান্ত ছিল, তাই শুয়ে পড়লো। সন্ধ্যা হয়ে গেছে, তবুও সাফিকাদের ফেরার নাম নেই। তাই তমাল ওদের খুঁজতে বেরিয়ে পড়লো। কিন্তু ও গ্রামের তেমন কিছু চেনে না, কোথায় বা ওদের খুঁজবে? সানিয়া আর সাফিকা বাড়ি ফিরে আসলেও যে ওদের খুঁজতে বেরিয়েছে সেই তমালের আর খোঁজ নেই। ফোনটাও রেখে গেছে। সন্ধ্যা কেটে রাত হয়ে যাচ্ছে, তবুও তমালের ফেরার নাম নেই। সাফিকা ভীষণ চিন্তায় পড়ে গেল। এদিকে তমালের মা ফোন দিচ্ছে বারবার। সাফিকা কি বলবে বুঝতে পারছে না, সবাই খুব চিন্তা করছে। সাফিকার বাবা লোক পাঠিয়েছে তমালকে খোঁজার জন্য, নিজেও খুঁজতে বেরিয়েছে। রাত কিছুটা গভীর হয়ে গেছে।
সাফিকার কান্নাগুলোকে চেপে রেখে তমালের ফেরার অপেক্ষায় আছে। এমন সময় সাফিকার বাবা তমালকে নিয়ে আসলো। তমালের মাথায় কেউ একজন লাঠি দিয়ে আঘাত করেছে পেছন থেকে। সেই একজন আর কেউ নয়, চেয়ারম্যানের ছেলে রিমন। তার মানে ও বিদেশে যায়নি, সবাইকে মিথ্যে বলেছিল যেন সাফিকা গ্রামে আসে। তমালকে আরও মারতো, কিন্তু ভাগ্যক্রমে সেখানে সাফিকার এক চাচা পৌঁছে যায়। আর তাকে দেখে রিমনরা চলে যায়, কারণ ওর চাচার সাথে আরও কিছু লোকজন ছিল। ওনারা একটা কাজ থেকে ফিরছিলেন, তারপর ওনারাই তমালকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল। তমালের ব্যান্ডেজ করা শেষ হলে ওনারা সাফিকার বাবাকে খবর দেয় আর বাড়ি নিয়ে আসে। তারপর তমালের মাথায় ব্যান্ডেজ দেখে সাফিকা ছুটে যায় ওর কাছে। তারপর কান্না করতে করতে বলে, আপনি একা কেন বের হয়েছিলেন? কালকেই আমরা ফিরে যাব, আর আপনাকে এখানে আসতে দেব না। তমাল রুমে গিয়ে সাফিকাকে শান্ত করে বলল, আরে কিছুই হয়নি, আমি ঠিক আছি এখন। তুমি চিন্তা করবে বলে তোমাকে জানাতে বারণ করেছিলাম হাসপাতালে গিয়ে কান্নাকাটি শুরু করতে। আর ওই রিমনের ভয়ে তোমাকে ফিরে যেতে হবে না। আমি পুলিশে খবর দিয়েছি, ওরা ওর ব্যবস্থা করবে। আমরা যে কয়দিন আছি ও আর আমাদের বিরক্ত করতে পারবে না। আর বাসায় কথা জানানোর প্রয়োজন নেই, মা অযথা চিন্তা করবে। সাফিকা তমালের মাথাটা ঘুরে ফিরে দেখছিল। তমাল একটানে সাফিকাকে নিজের বুকে টেনে নিয়ে বলল, তুমি পাশে থাকলে এসব ছোট্টখাট্টো আঘাতে আমার কিচ্ছু হবে না। তুমি তো আছোই সেবা করার জন্য। বউয়ের সেবা পেলেই আমি সুস্থ হয়ে যাব। সাফিকা তমালকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, আর কখনো এমনটা করবেন না। নিজের খেয়াল রাখতে পারেন না? আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? মাকে কি জবাব দিতাম? আচ্ছা, এখন তো আমি ঠিক আছি নাকি? এবার কান্না থামাও আর একটু হাসো। এই অবস্থায় কেউ হাসতে পারে? তুমি হাসো। তারপর সাফিকা ওর মনে থাকা সব শঙ্কাগুলোকে তমালকে জানায়। তমালকে না পাওয়ায় ও কিসের কিসের ভয় পাচ্ছিল, সেগুলো শুনে তমাল হাসতে থাকে। পরের দিন দুপুরের মধ্যেই তমালের মা বাবা, তরি, তুষার সবাই এসে হাজির হয়। তমালের মা তমালকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। তমাল মানা করলেও সাফিকার বাবা ওর বাবাকে সবটা জানিয়ে দিয়েছে। সাফিকা ভয়ে ছিল যে তমালের মা হয়তো ওকে আবার কথা শোনাবে, কিন্তু তার কিছুই হলো না। বরং তিনি সাফিকাকে জানালো যে এখানে আর ওকে আসতে দেবে না। আবার যদি কোনো বিপদ হয়, সাফিকা বা তমাল কাউকেই আর এখানে বেশি আসতে দেবে না। সাফিকার পরিবারই ওখানে গিয়ে ওদেরকে দেখে আসবে। এক জায়গায় দেখা হলেই চলবে। তমাল সবাইকে বোঝানোর চেষ্টা করলো যে রিমন আর ওদেরকে বিরক্ত করবে না, কিন্তু ওর কথা কেউ মানতে নারাজ। তমালের মা পরের দিনই ওদের সবাইকে নিয়ে ফিরে গেল। সাফিকা তমালের কথা চিন্তা করে আর থাকতে চাইল না। ও চায় না যে ওর জন্য তমালের আর কোনো ক্ষতি হোক। সাফিকা আজও মনে করে যে রিমনি খোঁজ নিয়ে ওর বিয়ে ভেঙেছিল। তমালও হয়তো সত্যিটা কখনো ওকে জানাবে না। আসলে সব সত্যি সবাই না জানলেও হয়তো চলে, কিছু সত্য না জানাই ভালো। 3 বছর পর আজ তুষারের বিয়ে। পারিবারিকভাবে ওর বিয়েটা হচ্ছে। সাফিকা ওর 1.5 বছরের বাচ্চাটাকে তমালের মায়ের কাছে দিয়ে বলল, মা, আপনার নাতনির দায়িত্ব কিছুক্ষণের জন্য আপনাকেই দিয়ে দিলাম। আমি কিন্তু তুষার ভাইয়ার বিয়েতে বরযাত্রী যাব। তমালের মা নিজের নাতনিকে কোলে নিতে নিতে বললেন, আমার নাতনি তো আমার কাছেই থাকে সারাদিন, আজ আবার নতুন কি? তুমি কিছু সময় কেন, পুরো দিন থাকলেও আমার নাতনি তোমাকে খুঁজবে না। এখনকার বাচ্চাদের কি আর মা লাগে নাকি? চিন্তা করো না। কিন্তু তখনই তমাল এসে নিজের মেয়েটাকে মায়ের কোল থেকে নিয়ে সাফিকার কোলে দিয়ে বলল, মেয়ে রেখে গিয়ে সবাইকে এটা বোঝাতে চাও নাকি যে তুমি এখনো সিঙ্গেল? আমার মেয়েটাকে কোল থেকে একটুও নামাবে না। মেয়ে না থাকলে তোমাকে দেখে বোঝার উপায় আছে যে তুমি বিবাহিত, আবার তোমার একটা মেয়েও আছে। বলেই তমাল সাফিকাকে টেনে নিয়ে গেল। সাফিকা করুণ চোখে ওর শাশুড়ির দিকে তাকাতেই ওর শাশুড়ি মিটিমিটি হাসতে লাগলো। ওদের যাওয়া দেখতে লাগলো আর ভাবতে লাগলো যে তুষারের বউটাও যেন সাফিকার মতোই হয়। ওনার পরিবারের সুখগুলো যেন সারা জীবন এইভাবেই বজায় থাকে। তো বন্ধুরা, এই গল্পটি এখানেই শেষ হলো। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।